একটি ৮ বছরের নিষ্পাপ শিশু বিকেলবেলার সোনাঝরা আলো যখন ফুরিয়ে আসছিল, তখন সে হয়তো খেলছিল বাড়ির উঠোনে বা বারান্দায়। তার চোখে ছিল পৃথিবীর সবটুকু সরলতা। সে জানত না পাশের ঘরের চেনা মানুষটাই তার জন্য পেতে রেখেছে এক নরক। প্রলোভন দেখিয়ে মিষ্টি কথার ছলে তাকে ডেকে নেওয়া হলো অন্ধকার ঘরের ভেতর। তারপরের গল্পটা এতটাই ভয়ঙ্কর, এতটাই লোমহর্ষক যে সভ্য সমাজের যে কোনো মানুষের মেরুদণ্ড দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাবে। কিন্তু এই নির্মম গল্পের সবচেয়ে ভয়ঙ্কর আর অবিশ্বাস্য মোড় কোনটা জানেন? ঘরের ভেতরে স্বামীর পাশে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে ছিল আরেকজন নারী। সে কোনো প্রতিবাদ করেনি, ভয়ে চিৎকার করেনি, এমনকি বাইরের মানুষের আকুতি শুনে দরজাটাও খুলে দেয়নি। উল্টো স্বামীকে পেছনের জানালা দিয়ে পালিয়ে যাওয়ার নিরাপদ পথ তৈরি করে দিচ্ছিল। এই নারী আর কেউ নয়, হত্যাকারীর নিজের বিবাহিত স্ত্রী। অপরাধ করা যতটা জঘন্য, নিজের চোখের সামনে হওয়া অপরাধকে আড়াল করা এবং অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করা কি তার চেয়ে কোনো অংশে কম অপরাধ? ঘটনার পরপরই পুলিশ চারদিকে জাল ফেলে এবং প্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ের মধ্যে প্রধান আসামি সোহেল রানাকে গ্রেফতার করতে সক্ষম হয়। সোহেল রানা যখন পুলিশের খাঁচায় বন্দী হয়, তখন বিজ্ঞ আদালতের সামনে ১৬৪ ধারায় দেয়া তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দেয়। সে ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়িয়ে নির্দ্বিধায় স্বীকার করে তার সেই পৈশাচিক কর্মকাণ্ডের কথা। সে জানায়, বাথরুমে রামেশাকে ধর্ষণের পর শিশুটি যখন যন্ত্রণায় চিৎকার করতে চেয়েছিল, তখন সে তার মুখ শক্ত করে চেপে ধরে। এক পর্যায়ে রামেশা নিস্তেজ ও অচেতন হয়ে পড়লে সোহেল ভেবেছিল সে মারা গেছে, আর এই অপরাধ আড়াল করতে লাশ গুম করার উদ্দেশ্যে সে একটি ধারালো অস্ত্র দিয়ে রামেশার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন করে ফেলে। শুধু তাই নয়, লাশটি বস্তাবন্দি করে সহজে বহন করার জন্য তার দুটি হাত কেটে ফেলার চেষ্টা করা হয়, যা শেষ পর্যন্ত কেবল চামড়ার একটি সামান্য অংশ দিয়ে শরীরের সাথে ঝুলেছিল। এই চরম নৃশংসতা দেখে খোদ অভিজ্ঞ তদন্ত কর্মকর্তার মানসিক অবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু জবানবন্দির সবচেয়ে বড় ধাক্কাটি ছিল অন্য জায়গায়। সোহেল স্পষ্ট ভাষায় উল্লেখ করে, এই পুরো হত্যাকাণ্ডের সময়ে এবং তাকে পেছনের জানালা দিয়ে পালিয়ে যেতে তার স্ত্রী স্বপ্না খাতুন কিভাবে ধাপে ধাপে পরিকল্পনার সাহায্য করেছিল। এই মামলার আইনি ও সামাজিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে। আমাদের সমাজে সাধারণত দেখা যায়, কোনো অপরাধ সংঘটিত হলে মূল অপরাধীকেই কাঠগড়ায় দাঁড় করানো হয়। কিন্তু রামেশা হত্যা মামলাটি দেশের বিচারিক ইতিহাসে একটি বড় মাইলফলক হয়ে দাঁড়িয়েছে, কারণ এখানে অপরাধের সহযোগিতাকারী বা সাইলেন্ট অ্যাকমপ্লাইসের ভূমিকা গভীরভাবে খতিয়ে দেখা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৩০ ধারায় স্পষ্ট বলা আছে, যদি কোনো ব্যক্তি এই আইনের অধীনে কোনো অপরাধ সংগঠনের সহায়তা করে, তবে সেও মূল অপরাধীর সমপরিমাণে দণ্ডে দণ্ডিত হবে। আইনি বিশ্লেষকদের মতে স্বপ্না খাতুনের ভূমিকা এখানে সাধারণ কোনো সহায়তাকারীর মতো ছিল না। তার এই নিরাপত্তা এবং সক্রিয় সহযোগিতা ছিল মূলত অপরাধকে চূড়ান্ত রূপ দেওয়ার একটি বড় হাতিয়ার। সে যদি ঘটনার সময় দরজার লক খুলে দিত, তবে সোহেল রানা এই হত্যাকাণ্ড সম্পূর্ণ করার সাহস বা সময় কোনোটি পেত না। সমাজবিজ্ঞানীরা বলছেন, এই ঘটনা আমাদের পারিবারিক ও সামাজিক মূল্যবোধের এক চরম অধঃপতনকে নির্দেশ করে। একজন নারী হয়ে আরেকজন মায়ের আকুতি চোখের সামনে দেখেও কিভাবে একজন মানুষ এতটা নিষ্ঠুর হতে পারে। নিজের স্বামীকে বাঁচানোর জন্য একটি মৃত শিশুর শরীর টুকরো করার প্রক্রিয়ায় নীরব সম্মতি দেয়া কি বিকৃত মানসিকতার লক্ষণ নয়? এই প্রশ্নগুলোই আদালতের এজলাসে বারবার প্রতিধ্বনিত হতে থাকে। অবশেষে আসে সেই বহুকাঙ্ক্ষিত দিন। শিশু রামেশা ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণার তারিখ নির্ধারিত হয়। পুরো দেশের মানুষের চোখ তখন আদালতের দিকে। সকাল থেকেই নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বাইরে মানুষের উপচে পড়া ভিড়। আইনজীবী, গণমাধ্যম কর্মী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং সাধারণ মানুষের ঠিক ঠিক করছে আদালত প্রাঙ্গণ। সবার মনে একটাই প্রশ্ন, আজ কি রামেশা ন্যায় বিচার পাবে, নাকি আইনি ফাঁকফোকর গোলে পার পেয়ে যাবে অপরাধীরা? ঠিক সকাল 11টার দিকে ট্রাইব্যুনালের বিচারক ইজলাসে আসন গ্রহণ করেন এবং অত্যন্ত চাঞ্চল্যকর এই মামলার রায় পড়া শুরু করেন। আদালতের পিনপতন নীরবতার মধ্যে বিচারক একে একে 16 জন সাক্ষীর সাক্ষ্য, মেডিকেল রিপোর্ট এবং তদন্ত কর্মকর্তার জমা দেওয়া অনস্বীকার্য তথ্য প্রমাণগুলো বিশ্লেষণ করতে থাকেন। আসামি পক্ষের রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেছিলেন স্বপ্না খাতুনকে নির্দোষ প্রমাণ করতে। তাদের যুক্তি ছিল, সোহেল রানার জবানবন্দিতে স্বপ্নার সরাসরি আঘাতে অংশ নেওয়ার কথা নেই, তাই তার সাজা কম হওয়া উচিত। কিন্তু বিচারকের দূরদর্শী অবজারভেশন বা পর্যবেক্ষণ সেই সমস্ত দুর্বল যুক্তিকে খণ্ডন করে দেয়। বিচারক তার রায়ের পর্যবেক্ষণে অত্যন্ত কঠোর এবং
আবেগঘন কিছু কথা বলেন যা পুরো ইজলাসে উপস্থিত মানুষের চোখ ভিজিয়ে দেয়। তিনি বলেন, একজন ৮ বছরের শিশুকে যেভাবে প্রলোভন দেখিয়ে বাথরুমে আটকে রেখে নৃশংসভাবে ধর্ষণ ও হত্যা করা হচ্ছে তা কেবল একটি পরিবারের ক্ষতি নয়, এটি পুরো সমাজের বুকে এক গভীর ক্ষত। এ ধরনের ঘটনা আমাদের দেশের শিশুদের সার্বিক নিরাপত্তাকে বড় ধরনের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সমাজে যখন এই স্তরের নৈতিক বিপর্যয় ঘটে তখন আইনের কঠোরতম এবং দৃষ্টান্তমূলক শাস্তি ছাড়া সমাজকে বার্তা দেওয়ার আর কোনো পথ খোলা থাকে না। বিচারক উল্লেখ করেন, তার সামনে দুটি আইনি বিকল্প ছিল, যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। কিন্তু এই অপরাধের যে ভয়াবহতা এবং বিকৃতি, তাতে মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো সাজা প্রদান করা হলে তা হবে ন্যায় বিচারের নামে প্রহসন। আর ঠিক তখনই বেলা 11:40 বিচারক তার চূড়ান্ত রায় ঘোষণা করেন। পুরো আদালত কক্ষ তখন স্তব্ধ। বিচারক প্রধান আসামি সোহেল রানাকে ধর্ষণের পর নৃশংস হত্যার দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং একই সাথে 5 লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। কিন্তু এরপরে আসে সেই ঐতিহাসিক মুহূর্ত, যার জন্য কেউ হয়তো পুরোপুরি প্রস্তুত ছিল না। বিচারক তার পর্যবেক্ষণে স্বপ্নের অপরাধকে সমান গুরুত্ব দিয়ে বলেন, সুযোগ থাকা সত্ত্বেও যে নারী একটি শিশুকে বাঁচাতে এগিয়ে আসেনি, বরং অপরাধীকে পালিয়ে যেতে সাহায্য করেছে, সেও সমান অপরাধী। ফলশ্রুতিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনের 30 ধারা অনুযায়ী আদালত দ্বিতীয় আসামি স্বপ্না খাতুনকেও একই অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডের আদেশ দেন এবং 2 লাখ টাকা অর্থদণ্ড করেন। আদালত নির্দেশ দেন, যতক্ষণ পর্যন্ত না তাদের মৃত্যু নিশ্চিত হয় ততক্ষণ যেন তাদের ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়। রায় শোনার পর আদালতের বাইরে অপেক্ষারত মানুষের মধ্যে এক মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। একদিকে রামিসার মা ও আত্মীয় স্বজনদের চোখে ছিল স্বস্তির জল, অন্যদিকে মানুষের মনে ছিল তীব্র সন্তুষ্টি। আসামি পক্ষ আমাদের চার্জশিটের একটি ভুলও ধরতে পারেনি। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এই রায়কে স্বাগত জানিয়ে বলেন, এই দৃষ্টান্তমূলক বিচার দেশের ইতিহাসে নারীদের এবং শিশুদের সুরক্ষায় একটি বড় ঢাল হিসেবে কাজ করবে। এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো যে অপরাধে নীরব ভূমিকা পালন করা বা অপরাধীকে আড়াল করাও সমান বড় অপরাধ। কিন্তু এই ঐতিহাসিক এবং যুগান্তকারী রায়ের পরেও একটা বড় কিন্তু থেকে যায়। আমাদের দেশের বিচার ব্যবস্থার বাস্তবতায় দেখা যায়, নিম্ন আদালতে বা বিচারিক আদালতে কোনো মামলার রায় দ্রুত হলেও উচ্চ আদালতে গিয়ে আপিলের দীর্ঘসূত্রতায় সেই মামলা বছরের পর বছর এমনকি যুগ পার করে দেয়। আপিলের দোহাই দিয়ে আসামিরা কারাগারে দিনের পর দিন পার করে, আর ওদিকে ভুক্তভোগী পরিবারের ক্ষত আরও গভীর হয়। রামিসার পরিবার এবং দেশের সচেতন নাগরিক সমাজের এখন একটাই জোরালো দাবি, এই চাঞ্চল্যকর মামলার রায় যেন উচ্চ আদালতের আইনি বেড়াজালে আটকে না থাকে। দ্রুততম সময়ের মধ্যে যেন এই আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে 2 নরপিশাচের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আজ হয়তো আইনের খাতায় রামিসা বিচার পেয়েছে, তার আত্মা হয়তো কিছুটা শান্তি পেয়েছে, কিন্তু আমাদের নিজেদের কাছে কি কোনো উত্তর আছে? আজ রামিসার এই করুণ পরিণতি দেখে আমাদের বিবেক কি আজ নাড়া দেবে না? এই দৃষ্টান্তমূলক শাস্তি দেখে কি আগামী দিনে অপরাধীদের মনে ভয়ের সৃষ্টি হবে, নাকি আমাদের অসচেতনতা আর সামাজিক উদাসীনতার সুযোগ নিয়ে আমাদেরই চেনা কোনো প্রতিবেশীর আড়ালে জন্ম নেবে আরও একটা সোহেল রানা কিংবা আরও একটা স্বপ্না খাতুন? এই প্রশ্নের উত্তর খোঁজা আজ কেবল আদালতের কাজ নয়, এই উত্তর খোঁজার দায়িত্ব আপনার, আমার এবং আমাদের পুরো সমাজের।